তুই হুগলির ছেলে, টু বি স্পেসিফিক, তুই উত্তরপাড়ার ছেলে। উত্তরপাড়াতে এই মুহূর্তে তিন কন্যা, আশপাশ দেখলে তিন কন্যার গল্প, বামেদের ক্ষেত্রে বলছি আমি। এদিকে তোর পাশেই থাকে দীপশিতা, এখানে উত্তরপাড়াতে দাঁড়িয়েছে মীনাক্ষী, আর একটু এগোলেই নিবেদিতা চক্রবর্তী। তো এই তিন কন্যের কি কোনো সম্ভাবনার জায়গা নেই? মানে তোর কি মনে হয়? প্রথমত দীপশিতা তো উত্তর দমদমে ক্যান্ডিডেট হয়েছে। একদমই না, আমি যেহেতু তোর এলাকার বলে আমি বললাম। ঠিকই বলেছো। এবার দেখো, আমি এবছর পঞ্চায়েত নির্বাচনে দেখেছি যে দীপশিতাদির মা ক্যান্ডিডেট হয়েছিলেন এখানে। পঞ্চায়েতটা সে অর্থে ভোট এখানে হয়নি। ফলে আজকের দিনে দাঁড়িয়ে দীপশিতার ইম্প্যাক্ট যদি রাজ্য রাজনীতিতে দেখো, তাহলে একরকম উত্তর পাবে। ভোট বাক্সে যদি দীপশিতার ইম্প্যাক্ট দেখো, অন্যরকম উত্তর পাবে। দীপশিতা লোকসভা নির্বাচনে যেখানে লড়ে ও বালি থেকে 21,000 থেকে 22,000 ভোট পায়। তোমাকে গ্রাউন্ড লেভেলের পলিটিক্স এর কথা বললাম। সব্যসাচী চ্যাটার্জি হাওড়াতে লোকসভা নির্বাচনের ক্যান্ডিডেট হলো। দীপশিতা ওই বিধানসভায় যেখানে 22,000 ভোট পেয়েছিল, হাওড়া লোকসভা নির্বাচনে সব্যসাচী চ্যাটার্জি ওই বালি বিধানসভায় 16,000 ভোট পেয়েছে। মানে 3 বছরের মধ্যে ওই লোকসভা কেন্দ্রে ভোট বামেদের 6,000 কমে গেছে। তার মানে ভোট তো বাড়ার কথা ছিল, তাহলে ভোট কমে গেল বামেদের, যেখানে দীপশিতার মতো একটা তরুণ মুখ এই বালি থেকেই রিপ্রেজেন্ট করেছে গোটা ভারত, গোটা বাংলা, বিভিন্ন জায়গায়। তার মানে আমি দীপশিতাকে দেখে শুধুমাত্র ভোট দিচ্ছি সেটা নয়। আমার 22,000 থেকে 16,000 ভোটটা হলো মানে আমি 22,000 ভোটও ধরে রাখতে পারলাম না। এক নাম্বার। নাম্বার 2, গ্রাউন্ড লেভেলের সাথে সম্পর্ক লোকাল লেভেল রাখলো না। রিফ্লেকশন, তুমি ভোটের নম্বর দেখো। আবার কিছু ক্ষেত্রে, যেমন বরানগরের লোকসভা নির্বাচনে সুজন চক্রবর্তী পেয়েছিল 29,000 ভোট। বিধানসভা নির্বাচনে সজল ঘোষের বিপক্ষে তন্ময় ঘোষ পেল 26,000 ভোট। তন্ময় ভট্টাচার্যের বিষয় 26,000 ভোট পেল। তার মানে কিছু ক্ষেত্রে আবার প্রার্থী মুখ্য হয়ে ওঠে। এবার যদি উত্তরপাড়া, বালি এই জায়গাটার কথা তুমি ভাবো, আমার কোথাও গিয়ে মনে হয় মীনাক্ষী ছাড়া বাকি দুজন খুব ভালো কথা বলে, অনেক অনেক ভালো রাজনৈতিক বোধ, জ্ঞান, কিন্তু সে অর্থে যে ইম্প্যাক্ট মানে সাধারণ মানুষের ব্রেনে হাতুড়ি মারা সবসময়, এই হাতুড়ি মারার জায়গাটা কতটা করতে পারছে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ যেটা বামেদের আরো একটা বড় ভুল আমি বলছি, এই যে দীপশিতার ভোট 22,000 থেকে 16,000 হলো, দীপশিতা ভোটের পর কতদিন বালিতে সংগঠনটা করেছে সেটা তো ঠিক করতে উপরতলার নেতারা বা লোকাল লেভেলের ওকে অ্যাক্টিভিটিতে অ্যাটাচমেন্টের বিষয়টা, সেটা তো দীপশিতা বালিতে ছিল কদিন? ছিল না তো। সৃজনকে তুমি সিঙ্গুরে ক্যান্ডিডেট করলে, তারপরে সৃজনের সিঙ্গুরে কি অ্যাক্টিভিটি ছিল? তুমি পাঠালেই না। সৃজনকে এখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যাদবপুরে তুমি ক্যাম্পেনিং একটা দায়িত্ব দিয়েছো, অথচ সৃজন সর্বভারতীয় এসএফআই এর সম্পাদক হয়ে চলে গেছে। তার মানে কি তুমি নিজে কি আগোছালো হয়ে রিপ্রেজেন্ট করছো না? মানে যে সৃজন লোকসভা নির্বাচনে যাদবপুরে লড়লো, তুমি সেই সৃজনকে যাদবপুরে শেষ 5 বছর সৃজন, যদিও সৃজন কাজ করেছে, বিভিন্ন ক্ষেত্রে করেছে, কিন্তু কতটা ব্যবহার করতে পারলে? সৃজনকে হঠাৎ করে সিঙ্গুরে তুমি, তুই কি সামহাও এটা বিশ্বাস করিস যে শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য এদের মতো দুজন প্রমিনেন্ট মুখ না দাঁড় করানোটা সিপিএম এর কাছে একটা বড় একটা সেটব্যাক টাইপ? দেখো, সৃজন আর শতরূপ যতটা আমি নিজেও শুনেছি, তারা নিজেরাও দাঁড়াতে চায়নি। এবং এই দাঁড়াতে চাইনিটা কেন? আমি তো চাইবো যে আমার বেস্ট পসিবল যা আছে, আমি একটা যখন ফার্স্ট 11 তৈরি করি তখন তো আমি চেষ্টা করি আমার সেরা একাদশ হবে। তো সেক্ষেত্রে আমার যদি কোনো বেস্ট প্লেয়ার, ধর তুই ইমরান খান একটা পাকিস্তান টিম নিয়ে নামছে, ওয়াসিম আকরাম খেলতে চাইলো না, তুই ইমরান খান রাজি হবে? আমি এইটা বলতে চাইছি। তুমি যেটা বলতে চাইছো এর উত্তরটা বামেরা প্রায় 6 মাস আগে থেকে তৈরি করে নিয়েছে। বামেরা খুব সুন্দর একটা গ্রাউন্ড লেভেল সার্ভে করেছে। সার্ভে করে তারা দেখেছে লোকসভা নির্বাচনে কি আউটকাম এসছে, এবং সেই আউটকাম অনুযায়ী বেস্ট পসিবল কোন 30টা জায়গায় বা 40-50টা জায়গায় ইম্প্যাক্ট ক্রিয়েট করার মতো জায়গা তাদের আছে। এই জন্য মীনাক্ষী মুখার্জি শেষ 3 মাস ধরে উত্তরপাড়ায় পড়ে আছে ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার বহু আগে থেকে। ফলে সেই অ্যাসপেক্টে তুমি যদি দেখো, বামেরা যে মুখগুলোকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে দিয়েছে, সবকটার মধ্যে 80% লোকাল মুখ, এবং তুমি এটা দেখলে বুঝতে পারবে। এবার কিছু কিছু জায়গায় বাইরে থেকে তুলে নিয়ে বসাতে হয়েছে, বিকজ সে অর্থে লোকাল মুখটা ডেভেলপ করেনি। যেমন দমদম উত্তর, যেমন ধরো উত্তরপাড়ায় সে অর্থে ভরসাযোগ্য
আমি ধরে নিলাম কাউকে পাইনি, ফলে মীনাক্ষীর একটা চান্স ছিল, বিকজ কাঞ্চনের বিপক্ষে অনেক মতের ব্যাপার ছিল এবং ষাট আর এই ব্যাপারটা মীনাক্ষী এটাকে ডেভেলপ কভার আপ করতে পারে। সেইটা আমার কাছে একটা বড় ফ্যাক্টর মনে হয়েছে, যে যে বামেরা এই লোকাল কিছু মুখের উপর ভরসা রেখেছে এক নাম্বার, এবং বামেরা কিছু ক্ষেত্রে না আরো অ্যাগ্রেসিভ কিছু ক্যান্ডিডেট দিতে পারতো বলে আমার মনে হয়। মানে শতরূপ লড়তে চাইছে না বলে আমি শতরূপকে লড়ালাম না, আলটিমেটলি বামেদের ক্যান্ডিডেট তো কেন্দ্রীয় কমিটি, লোকাল কমিটি, রাজ্য কমিটি এদের হাতে থাকে। তো আমার মনে হয় শতরূপ ঘোষের মতো অ্যাগ্রেসিভ একজনকে এগিয়ে দেওয়া উচিত, এবং শতরূপেরও এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। কারণ শতরূপ টিভি পর্দায় কিংবা ডিবেটে, বিতর্কে এটা এটা বিভিন্ন ক্ষেত্রে যেরকম কথাবার্তা বলে, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে শতরূপের একটা দর্শক তৈরি হয়েছে, ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে। আমি আগের বছর ইনফ্যাক্ট এই নির্বাচনের আগে, পঞ্চায়েত নির্বাচনের আগে শতরূপের সঙ্গে মালদায় গেছি। আমি দেখেছি মালদায় একদিনে 4টে করে সভা করতে হয়েছে মীনাক্ষী এবং শতরূপকে। সমস্ত ক্যান্ডিডেটরা চেয়েছে মীনাক্ষী এসে সভা করুক, শতরূপ এসে সভা করুক, এবং শতরূপদা একটা জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কাতারে কাতারে মানুষের মধ্যে বক্তৃতা রাখছে। তার মানে কি শতরূপকে দেখার জন্য ওই অঞ্চলের রাত 9টা অব্দি মানুষ বসে আছেন, মুখিয়ে রয়েছে। তাহলে এই যে মুখ, যে নতুন জেনারেশনের যে একটা এগিয়ে যাওয়ার বার্তা দিতে পারে, এই ধরনের মুখ, এরা নিজেরা চ্যালেঞ্জ না নিতে চাইলে আলাদা কথা, এরা নিজেরা পিছিয়ে গেছে, ব্যক্তিগত অনেক কারণ থাকতে পারে, থাকতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত বলা হয়, যদি বলো, আমার মনে হয় অবশ্যই এগিয়ে দেওয়া উচিত ছিল। আমি এগাবো না কেন? আই হ্যাভ নাথিং টু লুজ। আমার তো লুজ করার মতো কিছু নেই। আমার 19 বলে 40 রান বাকি আছে, তো আমি মারবো নাকি টুকি টুকি খেলবো, এটা তো ম্যাটার করে না। দেখো, যে 3টে নির্বাচনে হেরেছে, তার কাছে 4টে নির্বাচনে হারলে তার কিছু যায় আসে না। উল্টে সে যদি একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, ধরো রানীনগরের মতো একটা জায়গা যেখানে সেলিমদার লড়ার কথা ছিল, এবং অনেকে ভেবেছিলেন সেলিমদার নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে লোকসভা নির্বাচনে বামেরা 1000-এর কাছাকাছি ভোটে জিতেছে, যদি ওই জায়গায় মোহাম্মদ সেলিম কিংবা শতরূপ ঘোষের মতো একটা শক্তিশালী মুখ প্লেসড করা যেত, তাহলে ওই 1000 ভোট 5000-এ ভোট জিততে পারতো না, কে বলতে পারে? কিছু ক্ষেত্রে আমার ক্যান্ডিডেট দেখে ওয়াক ওভার মনে হয়েছে, কিছু ক্ষেত্রে পরিষ্কার ওয়াক ওভার মনে হয়েছে। ভবানীপুরে লড়ছে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানের ক্যান্ডিডেট আইনজীবী শ্রীজীব বিশ্বাস। শ্রীজীবদার সাথে অত্যন্ত ভালো আমার সম্পর্ক, আমি বহু ইন্টারভিউ শ্রীজীবদার করেছি। আমি এমন একটা মুখকে দিতে পারলাম না যে পাল্লা দিয়ে মীনাক্ষী হতে পারে, যে আগামী দিনে মীনাক্ষী হতে পারে। মীনাক্ষীর মতো একটা মুখ তো এইভাবেই তৈরি হয়েছে। মীনাক্ষীকে নন্দীগ্রামের আগে বাম নেতাকর্মীরা ছাড়া কটা মানুষ চিনত? বর্ধমান, আসানসোল থেকে উঠে এসে কলকাতার দাপটে পলিটিশিয়ান হওয়া, জেতা কি হারা অনেক ব্যাপার। আজকে মীনাক্ষীকে আমি এই প্রশ্ন করলাম, 2021-এর নন্দীগ্রাম আর উত্তরপাড়া ফারাক কোথায়? এক্স্যাক্টলি। এবার সেখানে তুমি ভবানীপুরে মমতার, দেখো শ্রীজীবদা অত্যন্ত ভালো লোক, ভদ্র লোক, আইনজীবী হিসাবে অত্যন্ত সাবলীল দক্ষ লোক, কিন্তু আমি কার বিপক্ষে লড়ছি? মমতা বন্দ্যোপাধ্যায়, যার পলিটিক্সটাই আলাদা, অ্যাগ্রেসিভ। শুভেন্দু কাউন্টার পলিটিক্সে বিশ্বাস করে, কাউন্টার অ্যাগ্রেশন। সেখানে আমি এমন একটা ক্যান্ডিডেটকে দাঁড় করালাম, আমি তো এখানে ওয়াক ওভার দিয়ে দিলাম। আমার তো ওই অঞ্চলে শতরূপকে ঠেলে দাও না, হারবো তো, আমি তো জানি হারবো, কিন্তু লড়াই হোক, বামেরা তো লড়বে, এটা মানুষ দেখতে চায়। আমি বিনা যুদ্ধে নাই দেবো প্রাণ, এই কথাটাকে অস্বীকার করে জার্মান টিম শেষ খেলার সময় শতরূপকে শতরূপের তো ভবানীপুরে কম করে হলো 15,000 ভোট থাকতে পারে। তা আমি এমন একজনকে দিলাম, না মিডিয়া কভারেজ পাচ্ছি, না জনসভায় আমার ঠিক করে ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে। আর সোশ্যাল মিডিয়া ইজ এ ফ্যাক্টর, অভিষেকদা। তুমি যাই করো বর্তমান দিনে সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট ক্রিয়েশনকে অস্বীকার করতে পারো না, কোনোভাবেই করা যায় না। 1 নাম্বার। নাম্বার 2, আমার কাছে খুব সারপ্রাইজিং লেগেছে বন্যা টুডুর ক্যান্ডিডেট নেওয়া হওয়া। আমি এগুলো বলি না, তোমার সাথে ভালো সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হয় বলে আমি ভেরি মাচ সারপ্রাইজ। আমি কেন বন্যা টুডুকে, যাকে আমি ব্রিগেডের মঞ্চে তুলে দিলাম, আমি তো প্রোডাক্ট বলেই আমি তুলেছি অবশ্যই, এবং সারা বাংলাকে আমি দেখিয়ে দিলাম যে আমার একটা নতুন প্রোডাক্ট আসছে। এবং বন্যা টুডুর উঠে আসাটা দেবুলিনা হেমব্রমের মতো গ্রাউন্ড লেভেল পলিটিক্স করে করে উঠে একেবারে তা। আর তুমি আজকের দিনে দাঁড়িয়ে তুমি আকে দাঁড় করালে না, তোমার 3 বছর 4 বছর 5 বছর মনে আছে 7 মাস আগেও দাঁতপুর, হুগলির দাঁতপুরের জন্য বন্যা টুডু কি লড়াই করেছে। তুমি ব্রিগেডের মঞ্চে কারা বক্তৃতায়
মানে জায়গা পায়, হুম, যাদের তুমি গুরুত্ব দিচ্ছ, যাকে তুমি প্রজেক্ট করছো। এক্স্যাক্টলি তুমি এক্স্যাক্টলি। প্রজেক্ট করলে বন্যা টুডুকে, হুম, তুমি ওখানে সৃজন ভট্টাচার্যকে বক্তৃতা দেওয়ার অপরচুনিটি দিয়েছো, হুম। তুমি ওখানে একাধিক এমন মানুষকে তুলে ধরেছো যারা তুমি অভিজ্ঞ, তো যারা তুমি তো established। মীনাক্ষীকে ওইভাবে তুলে নিয়ে এসছো। মীনাক্ষীকে ওইভাবে তুলেছো। এবং হ্যাঁ। আমার তো মনে আছে যে রবীন্দ্র বাংলার গল্প বলছিলেন যে রবীন্দ্রদের পর মীনাক্ষী ডিওয়াইএফ এর পক্ষ থেকে যে ব্রিগেড করেছে, হুম, সেটা বামেদের এই মাঝখানে 20-25 বছরে খুব কম হয়েছে, হুম, হয়নি হয়নি। হয়নি। ফলে তুমি মীনাক্ষীকে তো এইভাবে খুঁজে পেয়েছো, হুম, তুমি বন্যা টুডুকে তুমি এগিয়ে দিলে না, তুমি ভবানীপুরেই দিয়ে দিতে। আমার বক্তব্য যে আমি আমি কি কোথাও গিয়ে লোকাল লেভেলের এই সেটিং মিটিং গুলোকে এক মানে গুরুত্ব দিতে গিয়ে, প্রাধান্য দিতে গিয়ে আমি কোথাও গিয়ে, আমি বললাম না সেলিম ধারা তো সবটা থাকে না, সম্পাদক মন্ডলীর কিছু সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে গঠনতন্ত্রের দিকে বামেদের তো খুব স্ট্রাকচারাল একটা অর্গানাইজড একটা বিষয়, হুম, হুম, সেটাকে তোমায় হুম, গুরুত্ব দিতে হবে। হুম, সেখান থেকে আমার সারপ্রাইজিং লেগেছে যে শতরূপ ঘোষ ক্যান্ডিডেট হতে চায় না, তাই আমি ক্যান্ডিডেট করলাম না। হুম। এটা মেনে নেওয়া, এর পিছনে অন্য আমার কোনো যুক্তি খুঁজে পাইনি বেসিক্যালি। সৃজন ভট্টাচার্যের ক্যান্ডিডেট না হওয়ার পিছনে সত্যি কোনো যুক্তি খুঁজে পাইনি। সুজন চক্রবর্তীর মধ্যে ক্যান্ডিডেট না হওয়ার কোনো যুক্তি এমনকি দেখো, সেলিম দাও। সেলিম দাও, আমি তো বলছি একটা তো জিততে হবে, হুম, হুম, একটা তো জিততে হবে। আর আরেকটা বিষয় হলো এই যে বামেদের যে এই শরিক দলগুলো আছে না, হুম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড ব্লক, সিপিআই। আমি তো একদম গ্রাউন্ড লেভেলে বিভিন্ন ক্ষেত্রে মিশছি অভিষেক দা, হুম, বিশ্বাস করো না আমি কখনো বুঝতে পারিনি যে এরা না থাকলে বামেদের কিছু বিশাল ক্ষতি হয়ে যাবে। হুম, আমি এটা বুঝতে পারিনি। হ্যাঁ, একটা ইতিহাস আছে, হুম, একটা আহ, ঐতিহাসিক একটা বিভিন্ন ধরনের গল্পগাথা আছে। হুম, বর্তমান প্রজন্মে হুম, আমার পাড়ার কোনো বন্ধু আরএসপির অবদান কি এই রাজ্য রাজনীতিতে তা কি জানে? 2014 পর আরএসপি আলিপুরদুয়ার উত্তরবঙ্গে ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি, হুম, অথচ আমাকে তাদের জন্য নির্দিষ্ট একটা সিট ছাড়তে হবে। হুম, এইটা করতে গিয়ে আমি কি কোথাও বাম মানে আমার ক্ষতি করে ফেলছি না, হুম। এই প্রশ্ন কিন্তু প্যারালালি উঠবে। ফলে এটা আমার কাছে মনে হয়েছে যে কিছু ক্ষেত্রে এই গঠনতন্ত্র মেনটেন করতে গিয়ে কোথাও না কোথাও একটু অসুবিধা বামেদের হচ্ছে।